প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার শ্রী প্রমথনাথ বিশির নীরস গল্প সঞ্চয়ন বইটা থেকে যে গল্পটা তোমাদের আজ পড়ে শোনাবো সেটা হলো গঙ্গার ইলিশ। মাছ নিয়ে গল্প, বুঝতেই পারছো। তোমাদের আগেই বলেছি যে প্রমথনাথ বিশি সব ধরনের গল্প লেখায় সিদ্ধহস্ত ছিলেন। তিনি ইতিহাসাশ্রিত গল্প যেমন লিখেছেন, প্রেমের গল্প লিখেছেন, ভূতের গল্প লিখেছেন, আবার হাসির গল্প লিখেছেন, তেমনি রঙ্গব্যঙ্গেরও অনেক গল্প লিখেছেন। রঙ্গব্যঙ্গের গল্পের মধ্যে এই গঙ্গার ইলিশ গল্পটি পড়ছে। এখানে বাঙালির মৎস্যপ্রীতিকে তিনি ব্যঙ্গ করেছেন। মধ্যবিত্ত বাঙালির মাছের প্রতি দুর্বলতা, বিশেষ করে ইলিশ মাছের প্রতি দুর্বলতা, এবং সেই দুর্বলতার জন্য কিভাবে সে বিপাকে পড়ল এই গল্পের মধ্যে সেটা তিনি দেখিয়েছেন। মধ্যবিত্ত বাঙালির অন্তঃসার শূন্যতা এবং তার মর্যাদা রক্ষার আপ্রাণ প্রয়াস এই গল্পের মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। এই গল্পে দেখা যাবে যে মাস্টার মশাই, যিনি জুট মিল বিদ্যাকেন্দ্রের অধ্যাপক, সকালে যিনি পাড়ার দুটো ছেলেকে পড়ান এবং ছাত্রের বাবা তাকে মাঝে মাঝে মাছ কিনে এনে দিতে বললে তিনি সেটা করে থাকেন। তো একদিন তার সহকর্মী তাকে বলল বৈঠকখানার বাজারে ভালো মাছ পাওয়া যায়, বিশেষ করে রাতের দিকে সস্তায় ইলিশ মাছ পাওয়া যায়, তাকে যাওয়ার জন্য। তো মাস্টারমশাই ভাবলো যে রোজ তো অন্যের জন্য মাছ আনি, আজকে না হয় নিজের জন্যই আনি বলে সে সহকর্মীর সঙ্গে বাজারে গেল এবং সে মাছ কিনলো, ইলিশ মাছ কিনলো। তারপর যখন গাড়ি করে ফিরছে তখন তার ব্যাগে সেই মাছ দেখতে পেয়ে অনেকে তাকে জিজ্ঞেস করলো মাছের দাম কত। তো মাস্টারমশাই বলল যে 5 শিকে। তো সবাই তো শুনে অবাক হয়ে গেল, এত সস্তায় মাছ পেয়েছে। তো অনেকেই শুনে সেই বৈঠকখানা বাজারে আর কি ছুটে গেল মাছ কেনার জন্য, এবং একটা পরে জানা যাবে যে সেখানে গিয়েও একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে, মারামারি হাতাহাতি করে লোকে মাছ কিনতে ব্যস্ত হয়েছিল। বাড়িতে যখন মাস্টারমশাই মাছ নিয়ে ফিরল তখন তার গিন্নি তাকে জিজ্ঞেস করলো মাছের দাম কত নিল। মাস্টারমশাই সেই একই দাম বলল 5 শিকে, যদিও সেটা মিথ্যে, দাম আরও বেশি ছিল। কিন্তু মাস্টারমশাই ভাবলো যে যদি একটু কম দাম বলা যায় তাহলে একটু বাহবা পাওয়া যাবে। স্ত্রী যথারীতি খুশি হলো তার গিন্নি, এবং ভৃত্যকে এমন বকা দিল যে ভৃত্য চাকর নাকি বেশি দাম দিয়ে মাছ কিনে আনে। ভৃত্য তো ভয়ে কাজ ছেড়ে চলে গেল। মাস্টারমশাই স্ত্রী খুশি হয়ে এবার প্রতিবেশীদের গিয়ে বলল যে তার স্বামী কম দামে ইলিশ মাছ এনেছে, এবং প্রতিবেশীরাও তাকে পয়সা দিল মাছ কিনে আনার জন্য। এবং পরের দিন মাস্টারমশাইয়ের গিন্নি মাস্টারমশাইকে বলল যে আবার মাছ এনে দিতে হবে, শুধু তার নয় প্রতিবেশীদের জন্য মাছ এনে দিতে হবে। এবার মাস্টারমশাই তো বিপাকে পড়ল, একবার তো সে এনে মিথ্যা কথা বলেছে, বারবার সে এরকম করবে? তাহলে এই মিথ্যা কথা বলার পরিণাম কি হলো সেইটা জানতে গেলে এই গল্পটা তোমাদের পড়তে হবে। তাহলে গল্পটা পড়ছি, গঙ্গার ইলিশ, শ্রী প্রমথনাথ বিশি। পণ্ডিতেরা বলেন কাজই নাকি মানব জীবনের লক্ষ্য, হয়তো তাই, কিন্তু এইসব অকাজের কথা ভাবিবার অবসরটুকু অন্তত পণ্ডিতদের আছে, আমার তাও নাই। আমার কর্মতালিকা দেখিলে পণ্ডিতদেরও স্বীকার করিতে হইত কিছু বাড়াবাড়ি হইতেছে। সকালে পাড়ায় দুটো ছেলে পড়ায়। ছাত্র দুটির পিতা সত্যই পুত্রের শুভানুধ্যায়ী। পাঠের সময় তারা কাছেই বসিয়া থাকেন, একটাও বাজে কথা বলিবার সময় পাই না। একজনের মাছ কিনিয়া দিবার ভার আমার উপরে আসিয়া পড়িয়াছে। উক্ত পিতা মৃদু হাসিয়া বলেন, মাস্টারমশাই একবার বাজার থেকে ওরে রামা সঙ্গে যা। আচ্ছা আপনি এগোন, রামা যাচ্ছে। বলা বাহুল্য রামা যায় না, আমি একাই যাই এবং মাছ কিনিয়া আনি। চাকরের হাতে মাছ কিনিবার ভার দিলে চুরির আশঙ্কা, আমাকে দিয়া সে ভয় নাই। হাজার হোক নোবেল প্রফেশনের লোক তো, বাঙালি পিতাদের প্রাইভেট টিউটারদের উপর অগাধ বিশ্বাস। আহারান্তে
10:30টায় আসল কর্মস্থলে যায়। আমি জুটমিল বিদ্যাকেন্দ্রের অধ্যাপক। 10টা হইতে ছাত্রেরা আসিতে থাকে। 11টার মধ্যে বাড়ি ভরিয়া যায়। 2,500 গাঁট ছাত্র সংখ্যা আমাদের। বছরে বছরে 1,500 গাঁট শক্ত করিয়া বাঁধিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠাইয়া দিই। সেখানে ভালো মন্দ মাঝারি দরকষা হইয়া থাকে। আমাদের কাজকে প্রায় নিষ্কাম বলা যাইতে পারে। বেতন এতই অকিঞ্চিৎকর, মাসের প্রথম দিনের পরে হাতে আর কিছু থাকে না। তবে নোবেল প্রফেশনের লোক বলিয়া দোকানে বাকি পাওয়া যায়। হায় হায়, লোক ঠকাইবার মরাল কারেজও আমাদের নাই, একথা সবাই জানিয়া ফেলিয়াছে। জুট বিদ্যাকেন্দ্রের মালিক সুবিধাজনক পোষমানা একটা মৃগী ব্যারাম অর্জন করিয়াছেন। বেতন বৃদ্ধির কথা তুলিতেই তিনি মূর্ছা যান। সন্ধ্যাবেলাতেও ছুটি নাই। রাত্রে জুট মিলে বাণিজ্য শিক্ষা দিই। ব্ল্যাক আউটে রাত্রি বাণিজ্য শিক্ষার উপযুক্ত সময় বটে। রাত্রি 9টায় ছুটি। কলিকাতা শহরে নিতান্তই চৌকিদারি প্রথা নাই, নতুবা রাত্রিটা চৌকিদারি করিয়া কাটাইয়া দিতাম। কাজের জন্যই যখন মানুষের জন্ম, তখন আর এটুকু ফাঁক থাকে কেন? সেদিন রাত্রি 9টার সময় জুট মিল হইতে বাহির হইতেছি। সহকর্মী বলিলেন, চলুন বৈঠকখানা বাজার থেকে মাছ নিয়ে যাওয়া যাক। তারপরে একটা ঢোক গিলিয়া বলিলেন, রাত্রে ইলিশ মাছ সস্তা হয়। আমি বলিলাম, চলুন। মনে মনে ভাবিলাম, পরের জন্যই তো মাছ কিনিয়া আসিতেছি, নিজের জন্য তো কিনিবার কখনো অবসর হয় না। সহকর্মী বাজারে ঢুকিয়া পড়িলেন। বুঝিলাম তিনি মাঝে মাঝে আসেন। ঝুড়ির মধ্যে স্নিগ্ধ চিক্কণ গঙ্গার ইলিশগুলি চক্রাকারে সজ্জিত, ছোট বড় মাঝারি। কোনটা বা তৃতীয়া চন্দ্রকলা, কোনোটা বা চতুর্থীর, কোনোটা পঞ্চমীর, কোনোটা ষষ্ঠীর। শের নয় শিকে। সহকর্মী বলিলেন, কাল তো 1.5 টাকা ছিল। ওহে গণেশ। গণেশ মৎস্য বিক্রেতা। সে যেন কি একটা বলিতে যাইতেছিল, এমন সময় অন্য একজন খদ্দের আসিতে তার প্রতি মনোনিবেশ করিল। সহকর্মী আগামী করলের আশায় রহিলেন। আমার এই প্রথম এবং শেষও বটে, তাই 1 সেরের একটা মাছ কিনিয়া ফেলিলাম। সঙ্গে একটা কাগজের থলে ছিল, মাছটা তো তাতে ভরিলাম। কেবল শুভ্র পুচ্ছটি বৃদ্ধের পাকা গোফের মতো বাহির হইয়া রইল। সহকর্মী বলিলেন, আপনি এগুন। বুঝিলাম গণেশ ও তাহার মধ্যে এখন ধৈর্য পরীক্ষার দড়ি টানাটানি চলিতে থাকিবে। হ্যারিসন রোডের মোড়ে ট্রামে উঠিতে চেষ্টা করিতেছি। প্রত্যেকখানা গাড়িতেই সূচিভেদ্র ভিড়। 7খানা ট্রাম ছাড়িয়ে দিয়ে রবার্ট ক্রুসের কীর্তিকে খর্ব করিয়া 8ম ট্রামে উঠিয়া পড়িলাম। ভিড়ের জন্য সরলভাবে দাঁড়ানো সম্ভব হয় না। দেহখানা 3-4 দফা বাকিয়া গিয়াছে, কিন্তু হাতে সেই খামখানা ঠিক আছে, আর তার ফাঁক দিয়ে মৎস্যপুচ্ছ দৃশ্যমান। গাড়ি ছাড়িয়া দিল। তারপরে যা ঘটিয়া গেল, একটি মুহূর্তের মধ্যে একজন পুছিল, কোথায় কিনলেন মাছটা? আগে বৈঠকখানা বাজারে। 3বার সমস্বরে পুছিল, কত? 3জন সমস্বরে পুছিল, কত নিলে? নোবেল প্রফেশনের লোকেরা চেষ্টা করিল, মিথ্যা কথা মুখে টানিয়া আনিতে পারে না, কিন্তু কে যেন আমার মুখ দিয়া বলিয়া ফেলিল, আজ্ঞে 5 শিকে। ট্রামের সেই সূচিবদ্ধ জনতা ঐক্যতানে চিৎকার করিয়া উঠিল, 5 শিকে। ট্রামখানা ঘুরিয়া যেমনি শিয়ালদা স্টেশনের মুখে থামিয়াছে, অমনি সেই জনতা মুহূর্ত মধ্যে একজনবৎ ট্রাম হইতে নামিয়া পড়িল এবং পরক্ষণেই বিশেষ ধরনের লরি অগ্রাহ্য করিয়া বৈঠকখানা বাজারের মুখে ছুটিয়া চলিল। কে বলিল বাঙালির মধ্যে একতার অভাব? তবে তেমন উপলক্ষ তো চাই। ট্রাম খালি হইয়া গেল। নিতান্ত কর্তব্যবোধে না বাঁধিলে বোধ করি কন্ডাক্টর ও ড্রাইভারও যাইত। আরামে বসিয়া পড়িলাম। বাঙালির মৎস্যপ্রীতি ও যুদ্ধের বাজার সম্বন্ধে অনেক কথা চিন্তা করিতে লাগিলাম। কেবল ভয় ছিল হতাশ জনতা দ্রুততর বেগে ফিরিয়া আসিবার আগে ট্রামখানা এ অঞ্চল ছাড়িয়া গেলে হয়। ব্যাপারখানা হাস্যকর। মনে মনে একটু হাসিলামও বটে, কিন্তু তখনই কি জানিতাম এই মৎস্যক্রয় মাৎস্যন্যায় পরিণত হইবে। নির্বিঘ্নে বাসায় পৌঁছিলাম। গৃহিণীর হাতে মাছটি দিলাম। কত নিলে? 5 শিকে। বারংবার আবৃত্তির ফলে মিথ্যাও নাকি সত্য হইয়া ওঠে। 5 শিকে। গৃহিণীর মুখে এই প্রথম আমার বুদ্ধির প্রতি প্রশংসার আভা দেখলাম। তারপরে আমাকে ছাড়িয়া মাছটি লইয়া পড়িলেন এবং অবশেষে মাছটি ছাড়িয়া চাকরকে লইয়া পড়িলেন। হা হরি, তুমি মাছ কিনতে গেলে 3 টাকা সের লাগে, আর দেখো তো বাবু কেমন 5 শিকের মাছ কিনে এনেছে। হরি কি যেন বলিতে গেল, কিন্তু গৃহিণীর বৃচ্ছক্রিগের সম্মুখে সে দাঁড়াইতে পারিল না। বৃচ্ছক্রিগ মানে ঝোড়ো আক্রমণ। এটা একটা রণনীতি হিটলার ব্যবহার করেছিলেন, যে এত জোরে গৃহিণী হরিকে ভৎসনা করলো যে হরি কিছু বলতেই পারল না। ঝোড়ো আক্রমণ আর কি।
পরদিন প্রাতে হরিকে আর দেখা গেল না। হরি খদ্দর পরে মেদিনীপুরের লোক, তার আত্মসম্মান কিছু উগ্র, সে যে চৌরাব্বাদে পালাইবে কিছু বিস্ময়ের নয়। কিন্তু বিস্ময়ের ব্যাপারও ছিল। খবরের কাগজ খুলিতেই চোখে পড়িল বৈঠকখানার বাজারে দাঙ্গা। মৎস্যক্রেতা ও জেলেদের মধ্যে মাছের দল লইয়া ছোটখাটো এক দাঙ্গাল হইয়া গিয়াছে। বুঝিতে বিলম্ব হইল না, এ আমার সেই মৎস্যলোলুপ জনতার কীর্তি। বিকেলবেলা বেড়াইতে বাহির হইব, এমন সময় গৃহিণী আমার হাতে 5 পয়সা দিয়ে বলিলেন, আসবার সময় কালকের মতন একটা মাছ নিয়ে এসো। কি সর্বনাশ, এজন্য তো প্রস্তুত ছিলাম না। বলিলাম, আজ জুট মিল ছুটি, রবিবার যে। গৃহিণী বলিলেন, কিন্তু বাজার তো ছুটি নয়। ওবেলা আবার বাজার হয়নি, চাকর পালিয়েছে। তারপরে আরও 3 দফা 5 হাতে দিয়া বলিলেন, ওই 3 বাড়ির গিন্নিরা দিয়েছে, তাদের জন্য 3টা। পাড়াতে 3টি বাড়ির সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা আছে। আমার গৃহিণী দুপুরবেলা সেসব বাড়িতে গিয়া স্বামীর অসাধারণ সাফল্যের বার্তা ঘোষণা করিয়াছেন এবং আসিবার সময় সুলভ মূল্য লইয়া আসিয়াছেন। অগত্যা গৃহিণীর স্বামীর মর্যাদা রক্ষার জন্য 4 দফা 5 পয়সা লইয়া যাত্রা করিলাম। বাজারে পৌঁছিয়া ভাবিলাম, যা করেন সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশই বটে। পূর্বোক্ত গণেশ তখন 2 ঘটি সিদ্ধি খুটিয়া পার্শ্ববর্তীর হাতে 1 ঘটি দিতেছিল। সে আমাকে দেখিয়াই চিনিল। নোবেল প্রফেশনের লোক দেখিলেই চেনা যায়। কত করে? হে, আগে 3 টাকা। সে কি হে, আজ মাছের আমদানি কম। মাছেরাও সুযোগ সুবিধা ধর্মঘট করিয়া বসিয়াছে। 4টি মাছ কিনিয়া বাড়ি ফিরিলাম। জুতা কিনিবার জন্য 1খানা 10 টাকার নোট রাখিয়েছিলাম, সেখানা ঘাটতির পথে গঙ্গার ইলিশের পিছনে গঙ্গা জলে গিয়া পড়িল। সবটা গঙ্গা জলে পড়িলেও সান্ত্বনা ছিল, অধিকাংশই সিদ্ধিদাতা গণেশের ফাঁকে আটকাইয়া রহিল। নিজের ও পরের গৃহিণীরা আমার বিস্ময়কর চাতুর্যে খুশি হইলেন। পরদিন শুনিলাম তাদের চাকর 3টিও পলাতক, সকলেই মেদিনীপুরের লোক, খদ্দর পরে। তারপর হইতে এখন সন্ধ্যাবেলা নিয়মিতভাবে ঘাটতি দিয়া গঙ্গার ইলিশ আমদানি করিয়া গৃহিণীদের বিস্ময় উদ্রেক করিতেছি। কিন্তু এমন করিয়া আর কয়দিন চলিবে? জুটমিল হইতে বেতনের মধ্যে কিছু অগ্রিম লইয়াছিলাম, তাহা নিঃশেষ। এখন কি করিব? সত্য কথা বলিব কি, না মাছ খাওয়া ছাড়িব, না মাছ কন্ট্রোল হইয়াছে বলিব। কন্ট্রোল হইলেই যে দামে বাড়ে, একথা গৃহিণীরাও জানেন। সত্য বলিলে কেউ বিশ্বাস করিবে না, বিনয় বলিয়া উড়াইয়া দিবে। মাছ খাওয়া ছাড়িলেও সকলকে তো ছাড়াইতে পারিব না, কাজেই ক্ষতি ছাড়া লাভ নাই, কন্ট্রোল, ও কথা চলিবে না। গৃহিণীরা নিয়মিত কাগজ পড়া উপলক্ষে ঘুমাইয়া থাকেন। মিথ্যা বলাতে যে এমন ক্ষতি, তাহা জানিলেই কে না সত্য বলিবে। ইলিশ মাছের সময়টা গেলেও বাঁচা যায়, কিন্তু তার অনেক আগেই যে আমার 3 মাসের অগ্রিম বেতনও যাইবে। কি করিব ভাবিতেছি। এমন সময় পূজা সংখ্যায় লেখার জন্য তাগিদ আসিল। লক্ষ্মী টানাটানিতে যে সরস্বতী আমার সাহায্যার্থে আসিতে পারেন, শাস্ত্রকারেরা কি তা ভাবিতে পারিয়াছিলেন? স্থির করিলাম, দেশের উপকারের জন্য ঘটনাটা লিখিয়া ফেলি না কেন। ঘাটতি কিয়দংশ যদি উঠিয়া আসে, নিজের উপকারও হইতে পারে। নিজেরও পাড়ার গৃহিণীরা অবশ্যই পড়িবেন। তাই চাই কি, আমার প্রতি দয়া হইলেও হইতে পারে না, সে ভরসা বড় নাই। একবার রসিক বলিয়া খ্যাতি রটিয়া গেলে তার দুঃখ আর কেহ বিশ্বাস করে না, না জুটমিল বিদ্যাকেন্দ্র, না বাড়িতে। তাহলে এখানেই গল্প শেষ হলো। দেখলে যে ইলিশ মাছের প্রতি মধ্যবিত্ত বাঙালি দুর্বলতা, এবং সেই মাছের দাম কম করে মিথ্যা বলে বাড়িতে তাকে কীরকম বিড়ম্বনায় পড়তে হলো, এবং তার সেই মাছ কিনতে গিয়ে তাকে অনেকটাই আর কি তার টাকা পয়সা তার গেল, কিন্তু তবুও তার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য সে সত্যি কথা মাস্টারমশাই বলতে পারল না, এবং মর্যাদা রক্ষার আপ্রাণ প্রয়াস সে চালিয়ে যেতে লাগলো। তাহলে গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর এই রকম আরও গল্প শুনতে চাইলে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো।